সরি, রাস্তায় এত জ্যাম ছিল তাই জন্য লেট হয়ে গেল। আমি তো ভেবেছিলাম তুমি আজ আর আসবে না। তোমাকে দেখে মনেই হচ্ছে তুমি আমার উপর রাগ করে আছো। মানুষটার জন্য এতখানি রাস্তায় হেঁটে এসেছি, 1 ঘন্টা ধরে অপেক্ষা করে আছি। সেই মানুষটা যদি আমার সময়ের মূল্য না বুঝে তাহলে রাগ করাটা স্বাভাবিক না? কলেজে থাকতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে আমার জন্য, আর আজ কি না সামান্য আধ ঘন্টা অপেক্ষা করতে পারছো না? দাঁড়িয়ে আছো কেন? বসো। আমার ফুল কোথায়? ফুল বুঝেছি, ভুলে গেছো তাই তো। এখন কি আর ফুল দিয়ে প্রেম করার বয়স আছে আমাদের? তুমি এভাবে বলছো কেন? না, এমনি বললাম। আচ্ছা, তোমাকে কতদিন ধরে বলছি কিছু একটা করো, একটা সলিউশন অ্যাটলিস্ট বের করো, কিন্তু তুমি কিছুই করছো না। এভাবে হাত পা গুটিয়ে বসে আছো। তো খুব ভালো করেই জানো অনেক চেষ্টা করছি, ভাগ্য যদি আমাকে সাপোর্ট না দেয় তাহলে আমি কি করবো বলো? তাহলে আমাকে হারানোর মানসিক প্রস্তুতি নিয়ে নাও। অনেক ভাগ্য করে আমি তোমাকে পেয়েছিলাম। পৃথিবীতে আমাকে মানসিক শান্তি দেওয়ার জন্য তুমি একটা মানুষই ছিল, কিন্তু আমার ভাগ্য দেখো সেই মানুষটাকেও আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে। সবসময় ভাগ্যে দোষ দিবা না। চেষ্টা করলে একটা মানুষ কোথা থেকে কোথায় চলে যায়। আবার সাথে একটু দেখা করো, অ্যাটলিস্ট একটু দেখা করে কথা বলো আমাদের বিষয়টা নিয়ে। আঙ্কেলের সাথে দেখা করতে গেলে এখন কি জিজ্ঞাসা করবে আমার সেটা খুব ভালো করেই জানা আছে। নাকি তার কাছে তোমাকে ভিক্ষে চাই? হ্যাঁ, ভিক্ষাই চাবে। তুমি বাবার সাথে দেখা করবে, অ্যান্ড দ্যাটস ফাইন। ঠিক আছে। আচ্ছা, আমি যাচ্ছি বাসার দিকে। তুমি কি কোথাও যাবে? তাহলে আমি তোমাকে নামিয়ে দিই। এটাই যেতে হবে। এই, আমি তোমাকে এতবার কল দিচ্ছি, তুমি কল রিসিভ করতেছো না কেন? দেখতেছো বারবার কলটা কেটে দিচ্ছি, তারপর কল দিচ্ছ কেন? প্রিন্সিপাল স্যার ভিতরে ছিল, যদি দেখতে পেতো আমাকে তো টিসি দিয়ে দিত। এখন তুমি কলেজ ভাঙ দিয়ে আমার সাথে আসবে নাকি আমি ভিতরে আসবো? তো সাহস তোমার, দেয়ার পক্ষে গার্লস কলেজের ভিতরে ঢুকে পড়বে। দেখলে যখন সবগুলো মেয়ের সামনে কান তুলে দাঁড় করে রাখতে, তখন নিতে পারবে তো? সেটা না হয় পারবো না, কিন্তু তোমার জন্য তো আমি এখানে অপেক্ষা করতে পারবো। যা খুশি করো। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। তোমার নাম? বাবা, ওর নাম তুহিন। আমি তোমাকে বলেছিলাম না তুহিন আজকে আসবে। জি আঙ্কেল, আমার নাম তুহিন। যেহেতু তোমাদের মধ্যে অনেক দিনের রিলেশন, আশা করি তুমি আমাদের সম্পর্কে সবকিছু জানো। যতটুকু জানা দরকার ততটুকু জানি। কিন্তু আমি তো তোমার সম্পর্কে কিছু জানি না। আমার বাবা বেঁচে নেই, মা গ্রামের বাড়িতে আমার মামার বাসায় থাকে। আমি চাকরির জন্য চেষ্টা করছি আঙ্কেল। তার মানে তুমি এখনো বেকার। তোমার মেয়েকে বিয়ে করার কতটুকু যোগ্যতা তোমার আছে? আমি জানি সিচুয়েশনে সোহানার জন্য আমি পারফেক্ট না। আমি সত্যি সোহানাকে খুব ভালোবাসি। আপনার কাছে ওকে ভিক্ষা চাইছি আমি। তোমার মেয়ে টাকা পয়সা ধন সম্পদ, সেটা হলে আমি তোমাকে দিতে পারতাম। আপনাকে কথা দিচ্ছি আঙ্কেল, আমি ওকে অনেক ভালো রাখবো। তোমার নাস্তার ব্যবস্থা করবে, তুমি খেয়ে যাবে। আমার আলোচনা এখানে শেষ। আমি নাস্তা খাবো না আঙ্কেল, আসছি। এভাবে আর কতক্ষণ বসে থাকবো? বলো। আচ্ছা, তোমার ফ্রেন্ড কি ব্রিয়া, যে কিনা বিসিএস পরীক্ষা পাশ করে কত ভালো একটা জব করছে, আর তুমি সামান্য মাল্টিনেশনাল কোম্পানিতে জব পাচ্ছ না? সোহানা, তুমি খুব ভালো করেই জানো আমি কতটা চেষ্টা করছি। কিপ্রিয়া তো আমার মতো প্রেমের পেছনে পড়ে থাকে, আমার পেছনে সময় নষ্ট করে, সবসময় পড়াশোনা করছি। কল্পনাও করি প্রেমের জন্য আমার এইরকম তার মানে তুমি পুরো দোষটা ইনডাইরেক্টলি আমাকে দিলে। আমার জন্য আজকে তোমার এই অবস্থা। দেখো, আমি ক্লান্ত, এভাবে আগানোটা সম্ভব হচ্ছে না। হঠাৎ করে এইসব কথার মানে কি? বাবাকে আর কোনোভাবে দমিয়ে রাখা যাচ্ছে না। এবার উনি আমাকে বিয়েটা দিয়েই দিবেন। চলো না, আমরা তাহলে বিয়ে করেছি। না না, এটা কিভাবে হয়? তোমার এখন একটা জব হয় নাই, কি করে একটা অনিশ্চিত জীবন জেনে শুনে পা বাড়ায়? তাহলে কি আমাদের 7 বছরের প্রেম এভাবে মাঝপথে এসে পথ হারাবে? জীবনে অনেকটা পথ পাড়ি দিতে হলে কখনো কখনো অকল্পনীয় সিদ্ধান্ত নিতে হবে, নাহলে জীবনটা একটা জায়গায় এসে থমকে যাবে। হঠাৎ করে এমন একটা সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে? আচ্ছা, আজ আমি যাই, চাইকে এই বিষয়ে আমি কথা বলছি ওর সাথে। চাইকে কথা বলি প্লিজ। আমি লিটনের বন্ধু, আমরা একটু কথা বলার জন্য এখানে এসেছি। আরে আমাদের গল্প করার জন্য কলেজ ক্যান্টিন আছে, রেস্টুরেন্ট আছে, পার্ক আছে, রুমের ভিতরে কি তোমাদের সেটা বলা? তোমাদের লজ্জা নাই? লজ্জা নাই তোমাদের? চলো ফেলে তুমি একটা মেয়ের এসে ফুসফুসটি করো। আরে বাবা, তুমি এখনো বুঝতে পারছো না তোমাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে? তুমি তোর বাবা নাম্বার ফোন দাও, তুমি তোমার বাবা নাম্বার ফোন দাও, দুজনকে আমি বিয়ে পড়াই দেবো। ফোন দাও। এই কিসে কিসে এটা কি রে? এই তুমি দাঁড়াও, এই কিসে কথা শোনো, ওরা কই যায়? নুপুর দাঁড়াও, তুমি আমার কথাটা শোনো। খবরদার তুমি আমার পিছে পিছে আসবে না, যে কেমন মানুষ আমি খুব ভালোভাবে বুঝে গেছি। যা বলছি। আমি কোনো খারাপ উদ্দেশ্যের জন্য তোমাকে ওখানে নিয়ে যাইনি। কেন নিয়ে গেছো আমাকে? আমি আর তোমাকে এক ফোঁটাও বিশ্বাস করি না। বিশ্বাস না করলে তো কিছু করার নেই। ওই যে আমাকে কতটা ভালোবাসো, কেন এখানে নিয়ে গেছো আমি সবই বুঝতে পেরেছি। আমার যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকতো তাহলে তো আমি তোমাকে স্পর্শ করতাম। হ্যাঁ, স্পর্শ করোনি, কিন্তু করতে কতক্ষণ ছিল? ওকে বলছি আমার পিছে পিছে আসবে না। যাও যাও এখান থেকে। এখান থেকে যদি না যাস না, এই ইটটা দিয়ে না তোর মাথাটা ফাটা দিব। থাক, তুই থাক। এই তুমি সেই ছেলেটা না আমার কাছ থেকে ফুল নিয়েছিলে? ও হ্যাঁ ভাইয়া। তুমি গার্লস কলেজের দেয়ালের উপর কি করছো? হয়েছে কি ভাইয়া, আমার গার্লফ্রেন্ড আমার উপর রাগ করেছে, এই জন্য রাগ ভাঙানোর জন্য আমি এখানে এসেছি, কিন্তু কিছুতেই ওর সাথে দেখা করতে পারছি না। সেদিন যার জন্য ফুল নিয়ে গিয়েছিলে সে? আচ্ছা তুমি নিচে নেমে আসো, তোমার সাথে আমার কথা আছে। ভাইয়া আমার নাম আবির। ও হ্যাঁ আবির, তুমি
তুমি এখন যে বয়সটাতে আছো এই বয়সটা আমি পার করে এসেছি অনেক বছর আগে। এই বয়সটা হচ্ছে পড়াশোনা করার বয়সে যদি তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো তাহলে দেখবা তুমি ভবিষ্যতে একটা ভালো চাকরি, তোমার গার্লফ্রেন্ড দুটোই পাবে। তুমি তোমার জীবনের এই মূল্যবান সময়গুলো যার জন্য নষ্ট করছো, একটা সময় পর গিয়ে সেই তোমাকে একটা ভালো চাকরির জন্য প্রেশার দিবে, তোমার খারাপ রেজাল্টের জন্য তোমাকে দোষারোপ করবে। কিন্তু তখন তোমার কিছুই করার থাকবে না, কারণ দোষটা তোমার নিজের। তুমি তার পেছনে তোমার জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করেছো। বুঝতে পেরেছি, কিন্তু নূপুর আসলে সেরকম না। আমাকে অনেক ভালোবাসে। ও যে আমাকে কেমন ভালোবাসে আপনি কল্পনা করতে পারবেন। কল্পনা করতেও চাই না। মানে যেদিন তুমি এই পরিস্থিতির সামনে এসে দাঁড়াবে সেদিন দেখবে তোমার এই ভাইয়ার কথা তোমার খুব মনে পড়বে। সেদিন তোমার মনে হবে ভাইয়া তো ঠিক কথাই বলেছে, হয়তো সেদিন ভাইয়ার কথা শুনলেও পারতাম। অনেক আফসোস করবা, কিন্তু কিছু করার থাকবে না, কারণ তোমার সময় চলে যাবে। তোমাকে সাবধান করার ছিল, তাই সাবধান করে দিই। নিশ্চয়ই ছেঁকা খেয়েছে, নিজের গার্লফ্রেন্ডের মতো সবাইকে মনে করো। অযথা আমার সময়টা নষ্ট করবো। বলো বাবা, ডেকেছিলাম না? তোমার বিয়ের সব ব্যবস্থা করে ফেলেছি। শেষ মুহূর্তে এসেও যে তোমার সুবুদ্ধির উদয় হয়েছে এর জন্য আমি আনন্দিত। ঠিক আছে। হ্যালো নূপুর। এই নিয়ে 200 বারের উপরে তুমি আমাকে ফোন করছো। তোমাকে বারবার নিষেধ করছি ফোন না দিতে, তারপরে কেন ফোন দিচ্ছ তুমি? কি করবো বলো, তোমাকে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হচ্ছে। 2 ঘন্টা ধরে তোমার বাসার নিচে আমি দাঁড়িয়ে আছি। আমি কি তোমাকে আসতে বলেছি? তুমি বলোনি তো কি হয়েছে। তোমাকে ভালোবাসি, ভালোবাসার টানে আমি তোমার কাছে ছুটে এসেছি। তোমার যা খুশি তুমি তাই করো, কিন্তু আমাকে আর ফোন দিও না। তুমি রাগ যতক্ষণে কমাবে কিন্তু তোমার বাসার নিচে দাঁড়িয়ে থাকবো। আমরা তুমি যা খুশি তাই করো। হ্যাঁ বলো। এই, তুমি কি সত্যি সত্যি সারা রাত এখানে ছিলে নাকি? হ্যাঁ তোমাকে বলেছিলাম না তোমার রাগটা কমলে আমি এখান থেকে যাবো না। পাগল নাকি তুমি? আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, এখন বাসায় যাও, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটা ঘুম দাও, পরে বিকেল 4টায় তোমার সাথে দেখা করবো, ঠিক আছে? সত্যি আসবো তো, নাকি আমাকে এখান থেকে পাঠানোর জন্য বলছো? সত্যি আসবো বাবা, এখন যাও। আসসালামু আলাইকুম ভাইয়া। কেমন আছো তুমি? তোমার গার্লফ্রেন্ডের কি অবস্থা? রাগ কমেছে? রাগ কমেছে। একটা সময় আমিও না তোমার মতো এরকম কত পাগলামিতে করেছি, যত যাই কিছু করো না, পড়াশোনাটা কিন্তু ঠিকঠাক মতো করো। পুরো পৃথিবী একদিকে, তোমার পড়াশোনাটা অন্যদিকে। জি ভাইয়া। যাও তাহলে, দেখা হবে। তুমি আমাকে হসপিটাল নিয়ে এসছো তাই না? জি ভাইয়া। থ্যাংকস আবির। ভাইয়া ডাক্তার বলেছে কিছু হয়নি, কিছুদিন হাসপাতালে থাকলে ঠিক হয়ে যাবে। তোমার গার্লফ্রেন্ডের সাথে ঝামেলা মিটেছে? আমার গার্লফ্রেন্ড তো আবার রাগ করেছে। আপনি অ্যাক্সিডেন্ট করলেন, আপনাকে নিয়ে হাসপাতালে নিয়ে আসলাম, আমার গার্লফ্রেন্ড ওখানে দাঁড়িয়ে ছিল, এই জন্য আবার রাগ করেছে। তুমি একটা কাজ করো না, তুমি ওকে একটা কল দাও, আমি ওকে বুঝিয়ে বলছি। সমস্যা নেই, আমি পরে সব বুঝিয়ে বলবো। ঠিক আছে, যদি কোনো দরকার হয় তাহলে অবশ্যই আমাকে জানিও। তুমি আমাকে হসপিটালে দেখতে আসবা এটা আমি কখনো ভাবিনি। কেন, আমি কি আসতে পারি না? না, তা কেন হবে? ইদানিং তো তোমার অনেক ব্যস্ততা, তার মধ্যে সময় করে তুমি আমাকে দেখতে আসবে, এটা কি ভাবা যায়? আমি তোমাকে বলেছিলাম না আমি আমার বিয়ের প্রথম কার্ডটা তোমাকেই দিব। কই দাও তো দেখি, কেমন হয়েছে তোমার বিয়ের কার্ড? বললাম তোমার আঘাত অতটা গুরুতর নয়, বিয়েতে আসতে পারবে বলে আশা করছি। তোমার বিয়ে আর আমি আসবো না সেটা কি হয়? পৃথিবীতে এমন কয়টা প্রেমিক আছে যে তার নিজের প্রেমিকার বিয়েতে যাওয়ার সৌভাগ্য হয়? অবশ্যই আসবো। লাল শাড়িতে তোমাকে কেমন লাগছে সেটা দেখতে। আর তো অনেক ইচ্ছে ছিল লাল শাড়িতে তোমাকে আমার বউ করে আনবো, সেই ভাগ্য তো আমার হয়। তবে লাল শাড়িতে তোমাকে কেমন লাগছে সেটা দেখে নিশ্চয়ই আমার অর্ধেক ইচ্ছে পূরণ করবো। ঠিক আছে, ওই বিয়েতে এসো, দেখা হবে। তোহানা আর একটু থাকো না প্লিজ। এই হসপিটালে থাকতে না আমার অনেক দমবন্ধ লাগছে, তোমার সাথে অনেক কথা বলতে মন চায়। 7 বছর তো অনেক কথা হয়েছে, কিন্তু 7 দিন পরেই তো তুমি অন্য কারো হয়ে যাবে। এখন তোমার সাথে কথা বলার খুব ইচ্ছে করলেও, তোমার সাথে কথা বলার তৃষ্ণায় যদি আমি ফটফট করে মরে যাই, তাও চাইলে তোমার সাথে কথা বলতে পারবো না। সময়ের সাথে সাথে অনেক কিছুই ভুলে যায়। আমি কি মানুষ নই? আজ আমি আসি, ভালো থেকো। একটা শেষ অনুরোধ রাখবে আমার? কি অনুরোধ? বিয়ের আগে একবার দেখা করবো আমার সাথে। কি হচ্ছে কি এসব? সরি, ভুল হয়ে গেছে, আর হবে না। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাবো, কোনো সরিতে কাজ হবে না। না আমি যাবো না। আমার যা খুশি তুমি তাই করো। তোমার দেওয়া সবগুলো গিফট এখানে আছে। কিন্তু আমি তো এগুলো ফেরত নেওয়ার জন্য তোমাকে দিইনি। যেই তোমাকে ভালোবেসেছিলাম সেই তুমি তো আর আমার কাছে নেই। তোমার এই উপহারগুলো আমার কাছে রেখে দিই, হয়তো এগুলো দেখবো আমার মনে কষ্ট হবে, স্মৃতি মনে পড়বে। যেহেতু বলছো আমি আর জোর করবো না। আমার মনে হচ্ছিল সেই 7 বছর আগে তোমাকে যখন প্রথম দেখেছিলাম, সেদিন যদি তোমাকে প্রপোজ না করতাম, তোমার পেছনে এভাবে পড়ে না থাকতাম, হয়তো বা আজকে আমি নিজেও কোনো একটা বিসিএস ক্যাডার কিংবা এমন কিছু একটা হতাম। হয়তো যেই তোমাকে চাইতে গিয়ে সব কিছু হারালাম, আর আজকে সে সব কিছু না থাকার কারণে তোমাকেও হারিয়ে বসলাম। আজকে আমি যাই, তোমার সাথে কখনো দেখা হবে কিন্তু তাও জানি না। তুমি না একটা কথা সত্যি বলেছি, ভাগ্য সবসময় সবার পক্ষে থাকে। আসি। সোহানা, তুমিও অনেক বেশি ভালো থেকো তোমার নতুন মানুষকে নিয়ে।
তোমার জন্য নিয়ে এসেছি। থ্যাংক ইউ। সত্যি করে বলো, তুমি আমাকে কখনো ছেড়ে চলে যাবে না তো? আমি তোমাকে 100 বার বলেছি যে আমি তোমাকে কখনো ছেড়ে যাবো না। লোকে ঠিকই বলে মানুষ মায়ার কারিগর, মায়া বাড়িয়ে হারিয়ে যায়। মরে যাওয়া মানুষের মায়া হয়তো চাইলেই কাটানো সম্ভব, কিন্তু ছেড়ে যাওয়া মানুষের মায়াকে আদৌ কাটানো সম্ভব?